হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর চ্যানেল টিউন অফ ফিজিক্স। আমি শুভদীপ স্যার। আজকে ক্লাস 11 এর নিউটনের গতিসূত্রের ষষ্ঠ ক্লাসে আমরা অলিক বল বা সিউডো ফোর্স নিয়ে আলোচনা করব। অলিক বল নামেই বুঝতে পারছো, একটা কাল্পনিক বলের কথা বলা হচ্ছে। এই অলিক বল বা সিউডো ফোর্স এত বেশি ইন্টারেস্টিং, রিয়েল লাইফে এমন প্রচুর ঘটনা আছে যেখানে এই অলিক বলের সাহায্যেই সলিউশন করতে হয়, কিন্তু সেই বলটার সত্যিকারের অস্তিত্ব চোখে দেখতে পাওয়া যায় না। যেমন ধরো, নাগরদোলায় তুমি চেপেছো, নাগরদোলা ঘুরছে, তোমার মনে হচ্ছে যে কেউ যেন আমাকে ঠেলে বাইরের দিকে ফেলে দেবে যখন ঘুরছে। তো এই যে বলটা অনুভব করছো, দেখতে পাচ্ছ সামনে কাউকে, কে ঠেলছে তোমাকে? না, কেউ ঠেলে দিচ্ছে না, কিন্তু ফিলিংস এর মধ্যে আসছে যে কেউ যেন আমাকে বাইরের দিকে ঠেলে ফেলে দিচ্ছে, যদিও পড়ে যাও না, যেহেতু একটা জায়গায় আটকানো থাকে। এই অলিক বল খুব ইন্টারেস্টিং। এই টপিকটা যদি অনেক উদাহরণের সাহায্যে বোঝা যায় তাহলে অনেক সহজে বুঝতে পারবে, এবং এই বিষয়টাকেই আজকে আমরা প্রচুর উদাহরণের সাহায্যে বুঝবো। অলরেডি ফিজিক্সের বিভিন্ন টপিক নিয়ে আমি ক্লাস করেছি, যে টপিকগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ওপরের আই বাটনটা ক্লিক করে যে লিঙ্ক পাবে তার থেকে দেখে নিও। আর যারা এখনো টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো, ফিজিক্সের রেগুলার বেসিসে আমি একের পর এক ক্লাস তৈরি করে তোমাদের জন্য আপলোড করি। এখন ষষ্ঠ ক্লাস চলছে নিউটনের গতিসূত্রের ওপর, এবং সেটা অলিক বলের। তো তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্সটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো। এই ক্লাসে আমরা অলিক বল তো শিখবোই, সাথে সাথে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং এরা কিরকম ইম্পর্টেন্ট রোল প্লে করে এই অলিক বলের ক্ষেত্রে সেটা জানবো। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। দেখো, অলিক বল বা সিউডো ফোর্স এটা তোর ভালো নাম, এছাড়া ওর অনেকগুলো ডাক নাম আছে, যেমন কাল্পনিক বল, ভৌতিক বল, ফিকশিয়াস ফোর্স। মানে ঘটনা চক্রে এই বলটার উদ্ভব হয়, ঘটনা মিটে গেলে ফোর্সটা চলে যায়। ইমাজিনারি ফোর্স, বুঝতেই পারছি এটা একটা কাল্পনিক বল। ডিএলম্বার্ট ফোর্স, এই ডিএলম্বার্ট ফোর্স একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী হয়েছে, যার সম্পর্কে গ্র্যাজুয়েশনে যদি যাও তখন জানতে পারবে, ডিএলম্বার্ট প্রিন্সিপাল পড়বে, সেখানে বুঝতে পারবে যে এটাকে ডিএলম্বার্ট ফোর্স কেন বলা হয়। আর ইনার্শিয়াল ফোর্স, তো ইনার্শিয়াল ফোর্স কেন বলা হয় সেটা আজকেই বুঝতে পারবে, কারণ আমরা নির্দেশতন্ত্র, জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানবো, এবং জড়ত্বীয়র ইংলিশ হচ্ছে ইনার্শিয়া। ওকে, চলো এরপরে ব্যাপারটার মধ্যে প্রবেশ করি। আচ্ছা, ফার্স্ট এখন তোমরা নিউটনের গতিসূত্র তো খুব ভালো করেই জানো। প্রথম গতিসূত্রে বলেছে যে কোনো বস্তুর ওপর বল না প্রয়োগ করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে। আর দ্বিতীয় গতিসূত্র বলে যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করো তাহলে ওই বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, এবং সেই প্রযুক্ত বল সমান সমান হয় বস্তুর ভর ইনটু ত্বরণ। এবার একটা বস্তুর ওপর যদি একাধিক বল প্রয়োগ করার পরেও কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তার মানে ওই বস্তুর ওপর লব্ধি বল শূন্য। বোঝা যাবে যে লব্ধি বল শূন্য মানে বস্তুর ত্বরণ হবে না, বা বস্তুর ত্বরণ নেই মানে বস্তুর ওপর লব্ধি বল শূন্য। যেমন ধরো এই বাক্সটার ওপর একাধিক বল কাজ করছে, এবং তার সত্ত্বেও বাক্সটার ধরো কোনো দিকে ত্বরণ নেই, অ্যাক্সিলারেশন ইজ 0, তার মানে এই বস্তুটার ওপর বা এই বাক্সটার ওপর লব্ধি বল শূন্য। তো আমি এরকম ভাবে লিখতে পারি, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু 0। এখানে অনেকগুলো ফোর্স কাজ করছে, তাই আমি এটাকে সামেশন অফ এফ ভেক্টর বলছি, মানে ভেক্টরের লব্ধির যোগফল শূন্য। ঠিক আছে, এবার থার্ড ল কি বলে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, আমরা এই সমস্ত জিনিস জানতাম, কিন্তু যদি বলি যে এই সূত্রগুলো কোনো ঘটনায় যদি প্রয়োগ করা না যায়, তাহলে তোমরা ভাবছো যে নিউটনের গতিসূত্র তো সূত্র, ল তো মহাবিশ্বের যে কোনো জায়গায় প্রয়োগ করা যায়, যে কোনো ঘটনায় প্রয়োগ করা যায়। এরকম কি কোনো ঘটনা হতে পারে যেখানে এই সূত্র প্রয়োগ করা যায় না? নিশ্চয়ই হতে পারে। চলো এবার এক এক করে বিভিন্ন ঘটনা থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো এরকম একটি লোককে আমি বললাম যে দাদা আপনি ওই ঘরের মধ্যে ঢুকুন না, ওই যে ওজন বাক্সটা দেখতে পাচ্ছেন ওই ওজন বাক্সের ওপর গিয়ে দাঁড়ান। লোকটা গেল, ঘরটার মধ্যে প্রবেশ করলো, ওজন বাক্সের ওপর চুপচাপ গিয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর উনি দেখলেন যে ওজন বাক্সে 70 উঠেছে, তার মানে ওই ভদ্রলোকের ভর 70 কিলো। আচ্ছা, এই বিষয়টা বলার আগে তোমাদেরকে বলে রাখি, ওজন বাক্স কি টেকনিকে ওজন ক্যালকুলেট করে জানো তো? এখানে তো ভর ক্যালকুলেশন হয়। কিভাবে করে চলো, আমরা ভর ক্যালকুলেশন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা আমরা জানি, দোকানপাটে ইউজ করে দাঁড়িপাল্লা। তো ধরলাম এটা একটা দাঁড়িপাল্লা যার সাহায্যে আমরা ভর পরিমাপ করব। তো দাঁড়িপাল্লার একদিকে বস্তুকে চাপিয়ে দেওয়া হয় এবং অন্যদিকে বাটখারাকে চাপিয়ে দেওয়া হয়। ধরলাম দাঁড়িপাল্লাটা মধ্যে বস্তুর সাপেক্ষে বাটখারাটা এমন ভাবেই চাপিয়ে দেওয়া হয়েছে যার জন্য দাঁড়িপাল্লাটা সাম্যাবস্থায় আছে, আনুভূমিক অবস্থায় আছে। তো সেই সময় বস্তুর ভর
এম ধরে নিই যদি, তাহলে এম জি অভিকর্ষজ বল কাজ করছে ওই বস্তুটার উপর নিচের দিকে, আর বাটখারার উপরও তো অভিকর্ষজ বল কাজ করছে। তো ধরলাম বাটখারাটির ভর এম ড্যাশ, তাহলে এম ড্যাশ জি ওজন নিচের দিকে কাজ করছে। যেহেতু সাম্যাবস্থায় থাকছে তাই এই দু প্রান্তে বল নিশ্চয়ই সমান বলেই এই সাম্যাবস্থায় এসছে। তার মানে এম জি ইজ ইকুয়ালস টু এম ড্যাশ জি। এখন জি জি পরস্পরকে কেটে যায়, তারপর এম ইকুয়ালস টু এম ড্যাশ এটাই পরিণত হয়। তার মানে দাঁড়িপাল্লায় তুলনামূলক পদ্ধতি ব্যবহার করে ওজনের থেকেই ভর ক্যালকুলেশন করা হয়। ঠিক এরকম কিন্তু এখানে ক্যালকুলেশন হয় না। মানে এই যে ওজন বাক্সের কথা বলছি, ওজন বাক্সের মধ্যে এই টেকনিকেই কিন্তু ভর ক্যালকুলেশন হয় না। তার জায়গায় এর মধ্যে স্প্রিং তুলার যন্ত্রের যে টেকনিক ব্যবহার করা হয় সেই টেকনিক ইউজ করা হয়। দেখো, স্প্রিং তুলা যন্ত্রে আমরা জানি একটা বাক্সকে একটা স্প্রিং এর থেকে ঝুলিয়ে দেওয়া হয়। ধরলাম এই বাক্সটার ভর এম, তাহলে ওর উপর অভিকর্ষজ বল যেটা নিচের দিকে কাজ করছে সেটা এমজি। এর ফলে ওই স্প্রিংটা নিজের দৈর্ঘ্য বড় হয়ে গেল, তার ফলে স্প্রিং এর মধ্যে একটা প্রত্যানায়ক বলের সৃষ্টি হয়, যেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলি, যার জন্যই ভেতরের দিকে যে টান অনুভব হয় প্রত্যানায়ক বল, তার উপর ভিত্তি করে স্প্রিং তুলা যন্ত্রে রিডিং পাওয়া যায়, যার সম্পর্কে আমি আমার গত ক্লাসেই বলেছি। তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো অবশ্যই দেখো, ওইখানে বস্তুর আপাত ওজন সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। তো এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে এই স্প্রিং তুলা যন্ত্রে এই প্রত্যানায়ক বলের ওপর ভিত্তি করেই কোনো বস্তুর ওজনের ধারণা পাওয়া যায়, ভর পাওয়া যায় না। ঠিক আছে, তো এফ আর ইকুয়ালস টু এম জি পেলাম। এবার এর মধ্যেও এটাই হয়। তারপর ফাইনালি এর মধ্যে মিটারটা এমন থাকে যে এই এমজি থেকে এম ক্যালকুলেশন করে জি কে ডিভাইড করার মাধ্যমে। তার মানে এমজি থেকে তুমি যদি জি কে ডিভাইড করে বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকলো কি এম, এবং তারপর এম শো হলো। তাহলে খেয়াল করে দেখলে যে এই ওজন বাক্সটায় কিন্তু তুলনামূলক পদ্ধতিতে ভর ক্যালকুলেশন হয় না। এখানে লম্ব প্রতিক্রিয়া বা এই যে এখানে দেখতে পাচ্ছি প্রত্যানায়ক বল যেটা ওজনের জন্য সৃষ্টি হচ্ছে, সেই প্রত্যানায়ক বলের উপর ভিত্তি করে ভর ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তো এবার ধরো এর উপর যখন এই লোকটি দাঁড়িয়েছে, তো বস্তুটির মানে এই লোকটির তো ওজন আছে, সেই ওজন নিচের দিকে কাজ করবে সোজাসুজি, এমজি নিচের দিকে কাজ করছে, এবং তল ওকে প্রতিক্রিয়া বল দেবে লম্বভাবে এরকম, এবং এই এমজি ইকুয়ালস টু এন। তাই তো এই লোকটা ফিল করছে, কারণ লোকটা দেখছে কি যে আমি তো কোনো দিকে মুভ করে যাচ্ছি না, না ওপর দিকে উঠছি না নিচের দিকে যাচ্ছি, তার মানে অবশ্যই আমার উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া তার সঙ্গে এমজি সমান। এবং তাহলে এন কত, তাহলে এন ইজ ইকুয়ালস টু, ও মাপছে, দেখো রিডিং এ পেয়েছে 70 ইন্টু জি কে 10 ধরে নিলে 700 নিউটন, এবং এই এন 700 নিউটন হওয়ার জন্য তার থেকে এই মিটার রিডিং 70 পাচ্ছেও, এবং ও জানে যে ওর ভর 70 কেজি, নো প্রবলেম। এবার হঠাৎ করে ধরো খেয়াল করে দেখলো যে ওমা ওজন বাক্সে 70টা কমে গিয়ে 35 হয়ে গেছে। ভরটা কমে গেল কি করে? প্রথম কথা, ভরের তো পরিবর্তন হয়ই না, ভর বলতে বস্তুর পরিমাণের কথা বোঝায়। তো এখানে ওজন বাক্সে কম ভর দেখাচ্ছে কেন? ও তো জানে যে আমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, ওজন বাক্সটা যদি নিজের থেকে না খারাপ হয়ে যায় তাহলে এরকম দেখানোর কথা নয়। আমি বলে দিচ্ছি যে ওজন বাক্সটা কিন্তু খারাপ হয়নি, ওজন বাক্স ঠিকঠাক ভরই দেখাচ্ছে। তাহলে কেন দেখাচ্ছে? আমি একটু আগেই বললাম ওজন বাক্স লম্ব প্রতিক্রিয়া থেকেই ভরকে ক্যালকুলেট করে, ঠিক কি না? তো এখানে কি হচ্ছে দেখা যাক। এই লোকটি সে ভাবছে যে 35 দেখাচ্ছে, তার মানে এখন যদি লম্ব প্রতিক্রিয়া হয় সেটা আর এন থাকছে না, নতুন হয়ে যাবে, এন ড্যাশ হয়ে যাবে, এবং তার ভ্যালু কত 35 ইন্টু জি, দ্যাট ইজ 35 ইন্টু 10, সো 350 নিউটন। তাহলে লম্ব প্রতিক্রিয়া এখন 350 নিউটন। কিন্তু ও ভাবছে যে আমি তো কোনো দিকে উঠে যাচ্ছি না, আমি নিচের দিকেও যাচ্ছি না, ওপর দিকেও যাচ্ছি না, একই জায়গায় দাঁড়িয়ে আছি। আর ও তো জানে যে ওর নিজের ভর এম ইকুয়ালস টু 70 কেজি, সেই অনুযায়ী ওর ওজন হওয়া উচিত 700 নিউটন। তো 350 নিউটন প্রতিক্রিয়া বল দেখাচ্ছে কেন? ও কনফিউজড হয়ে যাবে। ও জানে নিচের দিকে 700 নিউটন কাজ করার কথা, সেইখানে ও লম্ব প্রতিক্রিয়া পাচ্ছে এখানে অন্যরকম, এন ড্যাশ ইকুয়ালস টু 350 নিউটন। এরকম কেন হচ্ছে? এই ডিফারেন্স কেন? ও নিউটনস লস অফ মোশনকে যদি অ্যাপ্লাই করতে যায় ও কনফিউজড হয়ে যাবে, পাজলড হয়ে যাবে। চলো এর পরের আরেকটা ঘটনা দেখি। এর পরের ঘটনায় দেখতে পাচ্ছ যে ওজন বাক্সে এখন আবার 105 দেখাচ্ছে, হঠাৎ করে ভর বেড়ে গেছে। মানে ওর মাথা সত্যি খারাপ হয়ে যাবে এবার, কারণ
এই যে ভরের পরিবর্তন হচ্ছে, এবারও কত ক্যালকুলেশন করবে? এবারও দেখতে পাচ্ছে যে এখন লম্ব প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে এন ডবল ড্যাশ হয়ে গেছে এবং সেটা 105 ইন্টু জি, দ্যাট ইজ 1050 নিউটন। আর ওর নিজে জানে যে ওর mg ইকুয়ালস টু 700 নিউটন। এরকম আবার উল্টো পাল্টা দেখাচ্ছে কেন? কি করা যায়? আসলে দেখো, আসলে ওই ব্যক্তি নিজে জানেই না যে ঘরের মধ্যেও আছে সেই ঘরটা একটা লিফট। বাইরে যে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছে এবং সে পৃথিবী পৃষ্ঠের উপর চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে এই ব্যক্তি পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে স্থির, আর এই ব্যক্তি যে লিফটের মধ্যে আছে সেই লিফটটা কোনো না কোনো ত্বরণ বা মন্দন নিয়ে ওপর দিকে গতিশীল হচ্ছে। এবং তার জন্য, এটা আমরা আমাদের গত ক্লাসে দেখেছি যেখানে লিফট সম্পর্কে বলেছি আমি, যে তার জন্য ওর আপাত ওজনের পরিবর্তন হবে এবং তার ফলেই ওজন বাক্সে ডিফারেন্ট ভর দেখাচ্ছে। তো এই ব্যক্তি যদি এই ব্যাপারটা না জানে যে ও লিফটের মধ্যে আছে না নেই, তাহলে ওর কাছে খুব কনফিউশন তৈরি হচ্ছে। বিভিন্ন সময় ও ভাবছে যে আমার ভর বেড়ে যাচ্ছে কেন, আমার ভর কমে যাচ্ছে কেন। কিন্তু এই ব্যক্তি যে বাইরে দাঁড়িয়ে আছে, পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছে, তার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দেখো কেন? দেখো, এবার আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব এই দুই ব্যক্তির সাপেক্ষে। প্রথমে এই ব্যক্তি কি ভাবলো সেটা দেখব, এবং তারপর এই ব্যক্তি যদি ব্যক্তিকে বলে যায় দেখুন দাদা আপনি লিফটের মধ্যে আছেন, তাহলে ওই ব্যক্তি কি করেন, কিভাবে ক্যালকুলেশন করে সেটাও দেখব। তো চলো ফার্স্ট এই ব্যক্তির কথা দেখে নিই। তো উনি দেখছেন, যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে এই লোকের জন্য, তাহলে ওনার এমজি নিচের দিকে কাজ করছে এবং ওনার ভর যদি 70 হয় তাহলে 700 নিউটন নিচের দিকে কাজ করছে, আর ওপর দিকে লম্ব প্রতিক্রিয়া এন ড্যাশ কাজ করছে, ধরে নিলাম এই দিকটা এন ড্যাশ, এবং তার ফলে লিফটের সাথে সাথে ওই ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। তাহলে উনি নিউটন সেকেন্ড লজ অফ মোশন যদি অ্যাপ্লাই করেন, কি লিখবেন? যে যেহেতু ত্বরণ নিচের দিকে, তার মানে লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে, তার মানে অবশ্যই এমজি এন ড্যাশের থেকে বড়। সো এমজি মাইনাস এন ড্যাশ ইজ ইকুয়ালস টু মাস, ওই ব্যক্তির ভর এম ইন্টু অ্যাক্সিলারেশন 5। তাহলে সেই অনুযায়ী এন ড্যাশ ইজ ইকুয়ালস টু হবে এমজি মাইনাস 5m। আচ্ছা, এমজির ক্যালকুলেশন করে নি। দেখো এন ড্যাশ ইজ ইকুয়ালস টু এমজি কত, ভর 70 ধরে নিয়েছি, তাহলে এমজি হচ্ছে 700 নিউটন, মাইনাস 5 ইন্টু এম তো 70 ধরেছি, তার মানে 350। তাহলে এন ড্যাশ কত বেরোলো? 350 নিউটন। তাহলে এন ড্যাশ 350 নিউটন হওয়ার জন্যই ওই ওজন বাক্স যে ভরকে শো করছে সেটা হচ্ছে 35 কেজি। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এই ব্যক্তির কাছে ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার, কারণ ও এই ত্বরণ বা মন্দনের ব্যাপারটা দেখতে পাচ্ছে সরাসরি। ওকে, কিন্তু এই ব্যক্তি জানে না, এই ব্যক্তিকে ধরো জানানো হলো। তো এই ব্যক্তি এবার যদি নিজের থেকে নিজের ব্যাপারটা ক্যালকুলেশন করে, উনি কি করবেন? উনি বলবেন যে উনি তো স্থির আছেন, কারণ লিফটের সাপেক্ষে উনি স্থির আছেন। ওভারঅল হয়তো লিফটটা উপর দিকে উঠছে, তো উনি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে, উনি আঁকবেন যে ওনার ওজন নিচের দিকে কাজ করছে, ওনার ওপর লম্ব প্রতিক্রিয়া যেটা ওপর দিকে কাজ করছে সেই এন ড্যাশ ইজ ইকুয়ালস টু 350 নিউটন। সেটা উনি এইখানে ওজন বাক্স থেকেই ক্যালকুলেশন করবেন, যেটা 35 ইন্টু 10, সো 350 নিউটন। আর ওনার ওজন যেটা উনি আগের থেকেই জানেন যে 700 নিউটন হওয়া উচিত। তাহলে উনি বুঝতে পারছেন যেহেতু এই লিফটটা একটা ত্বরণ নিয়ে গতিশীল, ভালো করে বোঝার চেষ্টা করে জায়গাটা, যেহেতু লিফটটা একটা ত্বরণ নিয়ে গতিশীল এবং উনি ওই লিফটের মধ্যেই আছেন, যেটা ওই বাইরের লোককে খবর দিল, তার মানে ওপরের দিকে ত্বরণের বিপরীত দিকে আরেকটি ফোর্সকে কনসিডার করে নিতে হবে। একে অলিক বল বলে। অলিক বল, আমি এটাকে এফপি লিখছি। তাহলে অলিক বল কেন? এই পি ফর সিউডোকে আমরা জানি PSEUDO, তাই তার পি এর জন্য এই এফপি অলিক বল হলো। এখন এবার দেখো এই অলিক বল কত হওয়া উচিত। বুঝতেই পারছি যে এই ব্যক্তি নিজেকে সাম্যাবস্থায় আছেন এটাই ভাবছেন, তাহলে নিশ্চয়ই এফপি ইজ ইকুয়ালস টু 350 নিউটনই হবে। তাহলে দেখো ওপরের ওভারঅল ফোর্স কত হলো? 350 নিউটন প্লাস 350 নিউটন, দ্যাট ইজ 700 নিউটন। নিচের দিকেও 700 নিউটন, তার মানে রেজাল্টেন্ট ফোর্স কত হলো এই ব্যক্তির ওপর? 0। এবং তাই ওই ব্যক্তি নিজেকে সাম্যাবস্থায় আছে এটা ফিল করবেন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে খেয়াল করে দেখো তো, যদি আমরা ইকুয়েশন অফ মোশন এবার লিখতে যাই, পারবো?
ইয়েস, এখন পারবো, এখন নিউটনস লজ অফ মোশন লিখতে আমরা পারবো। দেখো অলিক বলকে ধরার পর পারছি। সো এফ পি প্লাস এন ড্যাশ ইজ ইকুয়ালস টু এমজি, দ্যাট ইজ দ্য নিউটনস সেকেন্ড লজ অফ মোশন। সো ওপরের দিকে যে ফোর্স কাজ করছে লোকটির ওপর, নিচের দিকেও সেই একই ফোর্স কাজ করছে, তার জন্য লোকটির ওপর লব্ধি বল শূন্য হওয়ায় লোকটি যেখানে আছে সেখানেই থাকতে পারছে এবং তার নিজের ইকুয়েশন অফ মোশন নিজেই লিখতে পারলো। কখন পারলো? যখন সে এই অলিক বলকে কনসিডার করে নিল। এই অলিক বলটা কিন্তু সত্যিকারের ছিল না, এই অলিক বলটাকে ধরে নিয়ে তবেই নিউটনের গতিসূত্র লেখা গেল। এবং খেয়াল করে দেখো এই অলিক বলটা কোন দিকে কাজ করছে। দেখো যদি ত্বরণ নিচের দিকে হয় তাহলে অলিক বল তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এই অলিক বল কত হবে? দেখো ওই লোকটির ভর কত, ও তো জানে 70 কেজি, তাহলে 70 কেজি হচ্ছে ওর নিজের ভর। এবং এই লিফটটা যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাহলে অলিক বল যেটা উপরের দিকে হচ্ছে তার ভ্যালু হবে এফ পি ইজ ইকুয়ালস টু ওর মাস ইনটু ওভারঅল লিফটের অ্যাক্সিলারেশন। তাহলে মাস যদি 70 হয়, অ্যাক্সিলারেশন 5 হয়, সো 350 নিউটন। বোঝা গেল ব্যাপারটা, যে যখন কোনো সিস্টেম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে তাহলে ওই সিস্টেমের মধ্যে তুমি যদি নিউটনস লজ অফ মোশনকে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে একটা ফোর্সকে কনসিডার করে নিতে হবে যেটা ওই অ্যাক্সিলারেশনের বিপরীত দিকে হবে, এবং সেই ফোর্সটা কি অলিক বল বলা হবে। এবং সেই অলিক বলের মান কি হবে? ওভারঅল সিস্টেমের অ্যাক্সিলারেশন যদি এ হয় আর বস্তুর ভর যদি এম হয় তাহলে মাস ইনটু ওই অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু অলিক বলের মান হবে। ওকে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এক্ষেত্রে এবার বলো, এবার দেখো এই লোকটি তাহলে কি বলবে। এই লোকটি যে বাইরে দাঁড়িয়ে আছে সে তো নর্মালি ইকুয়েশন অফ মোশন লিখতে পারবে, সে লিখবে কি? সে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ওপরের দিকে এখন এন ডবল ড্যাশ কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে ধরে নিলাম, এবং তার জন্য ওপর দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে। সো এন ডবল ড্যাশ মাস্ট বি গ্রেটার দেন এমজি, সো এন ডবল ড্যাশ মাইনাস এমজি ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ 5। সেই অনুযায়ী এন ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু mg প্লাস 5 ইন্টু m, 700 নিউটন একটু আগে আমরা দেখেছি, এবং এটা 350, সো 1050 নিউটন। এবং সেই কারণে এই ওজন বাক্সে কত দেখাচ্ছে? ওজন বাক্সে m দেখাচ্ছে এখন 105 কেজি। এবার যদি এই ব্যক্তি যে ভেতরে আছে, যে উনি একটা অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে উঠছেন, তাহলে এবার যদি ওনার নিজের জন্য করেন তাহলে কি করবে? তুমি তো বুঝতে পেরে গেছো এখন আগের ঘটনার মতোই। নিচের দিকে এমজি কাজ করছে, ওপর দিকে এন ডবল ড্যাশ কাজ করছে। এন ডবল ড্যাশ উনি ওই ওজন বাক্স থেকে দেখে বুঝতে পাচ্ছেন যে 1050 নিউটন, ওনার ওজন সেটা 700 নিউটন। তাহলে সিউডো ফোর্স নিচের দিকে কাজ করবে এফপি, এবং তার ভ্যালু কত হবে? একটু আগেই বলেছি যে সিউডো ফোর্সের ভ্যালু হয় ওই বস্তুর ভর আর ওই সিস্টেমটা যে অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে উঠছে সেই অ্যাক্সিলারেশনের মাল্টিপ্লিকেশন হয়, দ্যাট ইজ 70 ইন্টু 5, সো 350 নিউটন। দেখো সিস্টেমটা এদিকে উঠছিল অ্যাক্সিলারেশন নিয়ে, তার বিপরীত দিকে আঁকলাম এবং তার ভ্যালু কি করলাম? যে ওর ভর ইন্টু সিস্টেমটার অ্যাক্সিলারেশন এ, তাকে দিয়ে গুণ করলাম, 350 নিউটন বেরোলো। দেখো এবার এই দুটোকে যোগ করে দেখো, 700 প্লাস 350 নিউটন, দ্যাট ইজ এই দুটো মিলে হয়ে গেল 1050 নিউটন। তার মানে ওপরের সঙ্গে নিচের পার্টটা সমান ও বিপরীত হয়ে গেল, এবং সেই কারণে ওই ব্যক্তি নিজেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে বলে বুঝতে পারবে। বোঝা গেল? একদম ইজিলি ব্যাপারটা বুঝলাম। এবার দেখো এই ঘটনায় বাইরের ব্যক্তি যে ব্যাপারটাকে বুঝতে পারছে আর ভেতরের ব্যক্তি যে ব্যাপার সম্পর্কে কিছুই জানে না, দুজনেই একই জিনিস ফলো করছে, একই রেজাল্ট পাচ্ছে। এবং তার জন্য প্রথম ঘটনায় ওই লোকটা বলছিল কি যে হ্যাঁ আমার ওয়েট 70 কেজি এবং তাই তো দেখাচ্ছে। দেখো ব্যাপারটা কেন হচ্ছে। এখানে এই যে লিফটটা সেটা সমবেগে গতিশীল হচ্ছিল। সমবেগে গতিশীল হওয়ার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন কি? জিরো। অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে এই ব্যক্তি যদি ইকুয়েশন অফ মোশন লিখে নিউটনস লজ অফ মোশন থেকে, তাহলে উনি কি লিখবেন? উনি লিখছেন নিচের দিকে এমজি, ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া এন ইকুয়ালস টু এমজি, তাই কোনো দিকেই কোনো অ্যাক্সিলারেশন নেই, সো এন ইকুয়ালস টু এমজি, তাই 700 নিউটন, এবং তাই 70 কেজি এটাই শো করা উচিত ওজন বাক্সে।
এবার এই ব্যক্তি যে ভেতরে আছে, সে নিজের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকে, তাহলে কি আঁকবে? ও নিজের ওজনের জন্য 700 নিউটন যেটা mg, সেটা নিচের দিকে আঁকবে। আর ওপরের দিকে ওর উপর লম্ব প্রতিক্রিয়া, যেটা ও ওই ওজন বাক্সের লেখা পড়ে বুঝতে পারছে, সেটা কত দেখছে? 70 কেজি দেখছে, তার মানে 70 ইন্টু জি, তাহলে 700 নিউটন। ঠিক আছে, নো প্রবলেম। ও বলবে যে ঠিক আছে, সমবেগে চলছে, তার জন্য এখন আমার ওজন আর লম্ব প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তাহলে একটা জিনিস বুঝলে, যে ত্বরণ যখন থাকে না, তখন দুজনেই একই রকম ঘটনা পরিলক্ষিত করছে। কিন্তু যখন ত্বরণ থাকে, তখন ভেতরে, লিফটের ভেতরে থাকা ব্যক্তি, সে কনফিউজড হয়ে যায়, বিভিন্ন রকম ঘটনা দেখে, এন্ডাস্ট ডিফারেন্ট হচ্ছে দেখে। যদি ওই বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, যে পৃথিবীর ওপর চুপচাপ দাঁড়িয়ে আছে স্থিরভাবে, সে কিন্তু সমস্ত ক্যালকুলেশন করতে পারে। আর ভেতরের ব্যক্তির ক্যালকুলেশন করতে হলে তাকে অলিক বল ধরে নিতে হয়, তাই না? এই কারণে এই দুই জায়গায় ব্যক্তি যারা আছে, তাদেরকে দু রকমের নির্দেশতন্ত্র বলা হয়। নির্দেশতন্ত্র মানে কি? নির্দেশতন্ত্র মানে এই পৃথিবীতে যে কোনো বস্তু, ব্যক্তি যা ইচ্ছা আছে, তার পজিশন বা মোশনের অবস্থা বোঝার জন্য তার সাথে একটা ত্রিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্রকে সবসময় কল্পনা করা হয়। যেমন এখানে এই ব্যক্তি, তার সাথে আমি একটা XYZ এরকম একটা নির্দেশতন্ত্রকে কল্পনা করে নিয়েছি। ঠিক এরকম ভাবে এই ব্যক্তির সাথেও আমি XYZ একটা নির্দেশতন্ত্রকে কল্পনা করেছি। এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে আমরা নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম বলবো। এবং সবচেয়ে সহজতম রেফারেন্স ফ্রেমটা হলো কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম, কার্তেজীয় নির্দেশতন্ত্র। এবং এরকমই একটা কার্তেজীয় নির্দেশতন্ত্রকে আমরা দুভাবে খেয়াল করছি। এই যে কার্তেজীয় নির্দেশতন্ত্রটাকে আমরা এঁকেছি, যেটা পৃথিবীর সাপেক্ষে স্থির, বা এটা সমবেগেও গতিশীল হতে পারে, সমবেগেও গতিশীল হতে পারে, তাহলে এর সাপেক্ষে আমরা নিউটনস লজ অফ মোশন অনায়াসে হিসাব করতে পারি। দেখছিলাম তো আমরা একটু আগে যে এই ব্যক্তি নিউটনস লজ অফ মোশনের সাহায্যে এই পুরো গতিটাকে অনায়াসে ক্যালকুলেশন করছে। এরকম নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। মনে রাখবে এটা, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বাংলায় বলে, আর ইংলিশে বলা হয় ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম, ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। আর এই যে ব্যক্তি যে একটা লিফটের মধ্যে আছে, এই লিফটটা যদি সমবেগে গতিশীল হয়, যেমন লাস্ট কেসটায় দেখলাম যে এটা সমবেগে গতিশীল, তখন কি না এই বাইরের ব্যক্তি যা দেখছে, ভেতরের ব্যক্তিও তাই একই ঘটনা দেখছিল। তাহলে সমবেগে যদি গতিশীল হয়, তাহলে এই ভেতরের নির্দেশতন্ত্রটাও কিন্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কিন্তু যদি সমবেগে না গতিশীল হয়ে কোনো ত্বরণ নিয়ে বা মন্দন নিয়ে গতিশীল হয়েছে, যে কোনো দিকেই হোক না কেন, তাহলে তখন এই নির্দেশতন্ত্রকে কিন্তু জড়ত্বীয় বলবো না, একে বলবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং ইংলিশে এটাকে বলা হয় নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। এখন দেখো, এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ব্যক্তি কিন্তু নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করতে পারছিল না প্রথম থেকে, যতক্ষণ না ও জানলো অলিক বলের কনসেপ্টটা। অলিক বলের কনসেপ্ট অ্যাপ্লাই করার পর তারপরে গিয়েও নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করলো। এবং তার ডিরেকশন কোন দিকে হয়? এই ডিরেকশন হয়, সিস্টেমটা যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, তাহলে অলিক বলকে ওপরের দিকে ধরবে, বা সিস্টেমটা যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে ওপর দিকে ওঠে, তাহলে অলিক বল নিচের দিকে ধরবে। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের পক্ষে সুবিধা হবে। অজড়ত্বীয় এবং জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে যদি ডিফারেন্স আসে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, সেটাই এখানে লেখা আছে। পৃথিবীর সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এবং পৃথিবীর সাপেক্ষে ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল নির্দেশতন্ত্রকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। এবং এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি তুমি নিউটনস লজ অফ মোশনকে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে অলিক বলকে ত্বরণের বিপরীত দিকে ধরে নিয়ে তারপর নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, ভেরি গুড। এবার আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে এই জড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, অলিক বলের ধারণা পাবো। এখানে আমার ছেলে অর্চিত, সে একটি দড়িতে বোতলকে বেঁধে হাত থেকে ঝুলিয়ে দিয়েছে, হাতটাকে সামনের দিকে প্রসারিত করে রেখেছে, এবং পৃথিবীর সাপেক্ষে সমবেগে সামনের দিকে ধরো গতিশীল হচ্ছে। পৃথিবীর সাপেক্ষে সমবেগে গতিশীল মানে একটু আগে আমরা দেখলাম যে ও জড়ত্বীয় নির্দেশতন্ত্র হবে, তার মানে এখানে কোনো অলিক বলের কনসেপ্ট আসবে না। চলো এই ঘটনাটা দেখি যে বোতলটার মুভমেন্ট কি হয়। দেখো, বোতলটা একদম হাত থেকে স্ট্রেট নিচের দিকে ঝুলছে, কোনো দিকে হেলে যাচ্ছে না। যদিও এক্সাক্ট সমবেগে তো যেতে পারছে না,
তাহলেও ধরে নিচ্ছি যে এই বেগটাই সমবেগের কাছাকাছি, তাহলে ওই দড়ি থেকে বোতলটা একদম স্ট্রেট ঝুলছে। ওকে, চলো এর পরের ঘটনা দেখি। যখন সমবেগে না, ত্বরণ নিয়ে যদি গতিশীল হয় তখন কি হয় দেখো। তখন দেখো এক্ষেত্রে কি হলো, পজ করতে তোমরা বুঝতে পারছো যে যেহেতু এখানে ত্বরণের সৃষ্টি হচ্ছে, তার মানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হওয়া মানে এখানে একটা অলিক বল কাজ করবে, এবং সেই অলিক বলকে ধরে তবে নিউটনস লস অফ মোশন তুমি লিখতে পারবে, না হলে পারবে না। তোমার মনে কি হচ্ছে যে এখানে এই বোতলটাকে কে ঠেলে দিল? কেউ কি পেছন দিকে ঠেলেছে? না, কেউ পেছন দিকে ঠেলেনি। এখানে যে সিস্টেমটা, যেটা এখানে এই ছেলেটা সে সামনের দিকে ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, তার জন্য অটোমেটিক্যালি ওর মধ্যে একটা অলিক বল সৃষ্টি হচ্ছে যা ওই ত্বরণের বিপরীত দিকে, তার জন্য ওই বোতলটা পেছনের দিকে চলে যাচ্ছে। তোমরা বলতে পারো ওর স্থিতিজাড্যের জন্য পেছন দিকে রয়ে গেছে, যেটা আগে আমরা স্থিতিজাড্য দিয়ে বুঝতাম, তাই না? তাহলে এই অলিক বলের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। অলিক বল অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে ব্যাপারটা চলে আসে। এবার দেখো যে মুহূর্তেও থেমে যাচ্ছে, দেখো এখানেও থেমে গেছিল না, এখানটায় ও স্টপ হলো, তার মানে একটা স্পিড থেকে স্পিডটা কমলো, তার মানে এখানে কি আবার মন্দন হলো। আর একটু পিছিয়ে দেখাচ্ছি, দেখো এখানে মন্দন হলো। দেখো বোতলটা সামনের দিকে এগিয়ে গেল, যেহেতু মন্দনের অভিমুখ কোন দিকে হয়? ত্বরণের বিপরীত দিকে, তার মানে ডিরেকশন পেছনের দিকে এখন, তার জন্য বোতলটা সামনের দিকে এগিয়ে গেল। এখন সামনের দিকে অলিক বল কাজ করছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের রিয়েল লাইফ এক্সাম্পল তোমরা দেখতে পেলে। এবার চলো আমরা এই বিষয়টাকে ছবির থেকে আমরা ডিরেকশন দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এইখানে এই বোতলটা যখন সমবেগে গতিশীল, তখন বোতলটির ওপর কি কি ফোর্স কাজ করছে দেখো। এমজি নিচের দিকে কাজ করছে, দড়ি বরাবর টান ওপরের দিকে কাজ করছে, এছাড়া অন্য কোনো বল নেই, কোনো রকম কোনো অলিক বল ধরার দরকার নেই, কারণ জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এবং তাই এই টি ইকুয়ালস টু এমজি হওয়ার জন্য একই রকম স্ট্রেট লাইনে আছে। কিন্তু যখন ত্বরণ নিয়ে গতিশীল, যেহেতু ত্বরণ এক্ষেত্রে সামনের দিকে, অ্যাক্সিলারেশন সামনের দিকে হওয়ার জন্য পেছনের দিকেই বোতলটির ওপর একটি অলিক বল কাজ করছে এফপি, এবং তার ভ্যালু কি হবে? বোতলটার ভর যদি এম হয় তাহলে এম ইন্টু সিস্টেমের অ্যাক্সিলারেশন এ। এবার এছাড়া আর কি কি ফোর্স কাজ করছে? এছাড়া ফোর্স কাজ করছে এমজি, যেটা নিচের দিকে কাজ করছে, আর দড়ি বরাবর টান ওপরের দিকে কাজ করছে। তাহলে টোটাল এই তিনটে ফোর্স কাজ করছে, এবং তার জন্য এই অবস্থায় বোতলটি সাম্যাবস্থায় আছে। এবার ধরো যখন ওর মন্দন হচ্ছিল, মন্দন নিয়ে যখন গতিশীল, তাহলে সেই সময় ওর কোন দিকে ত্বরণ বলতো? এবার ওর ত্বরণ এই দিকে নয়, এবার ওর ত্বরণ এই দিকে। যেহেতু আমি মন্দন নিয়ে গতিশীল, মন্দন সামনের দিকে, তাহলে মন্দন ওর সামনের দিকে, তো মন্দনের অপোজিটকেই ত্বরণ বলে, নেগেটিভ মন্দন ইজ ত্বরণ, তাই ত্বরণকে আমরা পেছন দিকে ধরে নিচ্ছি। তার মানে অলিক বল এখন সামনের দিকে কাজ করবে, এবং সেটা এফপি ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে ওর যদি ডি অ্যাক্সিলারেশনের ভ্যালু এ হয় তাহলে মাস ইন্টু ডি অ্যাক্সিলারেশন এম ইন্টু এ। ওকে, তো ব্যাপারটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো, আর কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা এক্সেপশনাল ঘটনা আরেকবার দেখবো। দেখো আমার ছেলে এবার দড়ি থেকে একটা বোতলকে ঝুলিয়ে দিয়ে এবার কি ঘটাচ্ছে দেখো। ও বোতলটাকে হাতে দড়ির সাহায্যে ঘুরছে, ঘোরার ফলে বোতলটার মোশনটা কেমন হচ্ছে দেখো। দেখো এখানে বোতলটা অটোমেটিক বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, যেটা নাগরদোল্লায় হয়, তাই না? নাগরদোল্লায় আমাদের মনে হয় যেন আমাদেরকে কেউ পেছন দিকে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা করে, নাগরদোল্লা থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা। এখন নাগরদোল্লার পেছনের দেওয়ালে আমরা আটকে থেকে যাই, বেরিয়ে যাই না। তো এই যে বাইরের দিকে ছিটকে দিচ্ছে, কেন এটা হচ্ছে? চলো এটা আরেকবার দেখে নাও, ঠিক আছে? ওকে, এটা কেন হচ্ছে এবার দেখার চেষ্টা করি। তো এক্ষেত্রে এই বোতলটির ওপর ওজন নিচের দিকে কাজ করছে, সেটা তো আমরা জানি, আর দড়ি বরাবর টান সেটা কাজ করছে, সেটাও আমরা জানি, এবং বৃত্তাকার পথে ঘোরার জন্য ও তো এইভাবে ঘুরছে, তাই না? বৃত্তাকার পথে ঘুরছে, তার ফলে ওর বেগের দেখো কন্টিনিউয়াস ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এইখানটা যখন ছিল তখন বেগের ডিরেকশন এই বরাবর ছিল, এখন এখানে চলে এসছে বেগের ডিরেকশন এই দিকে, এখানে যখন যাবে বেগের ডিরেকশন আবার এই ডিরেকশনে হবে। তাহলে বেগের ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। বেগের ডিরেকশন চেঞ্জ মানেও কিন্তু বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ আছে। বেগের পরিবর্তন মানে ত্বরণ অবশ্যই আছে, এবং এই ত্বরণের ডিরেকশন কোন দিকে হয় জানো? এই ত্বরণের ডিরেকশন হয় সেন্টারের দিকে। এখানে সেন্টার হচ্ছে এই জায়গায়, এবং সেন্টারের দিকে ত্বরণের কাজ করছে। তাহলে ত্বরণ যদি এই দিকে হয়, অলিক বল কোন দিকে কাজ করবে? অলিক বল অবশ্যই ত্বরণের বিপরীত দিকে, এই দিকে কাজ করবে। আর একটু ভালো করে দেখাই,
এইদিকে কাজ করবে। ত্বরণের ভ্যালু যদি এ হয় তাহলে অলিক বল হয়ে যাবে কি, এর মাস যদি এম ধরে নিই, এম ইন্টু এ। এইদিকে অলিক বল কাজ করছে, এই অলিক বলকে কি বল বলে জানো? অপকেন্দ্র বল বলে। এবং ভেতরের দিকে যে বলের জন্য ঘুরে যাচ্ছে সেই বলটাকে অভিকেন্দ্র বল বলে। তাহলে এখানে অলিক বল কোনটা? এখানে অলিক বল হচ্ছে অপকেন্দ্র বল, যেটা ওই ভেতরের দিকে ত্বরণ থাকার জন্য সৃষ্টি হচ্ছে, এবং তাই বোতলটা ভাবে বেঁকে গেছে। এবং তিনটে ফোর্স এখানে কাজ করছে, দেখো টেনশন এই বরাবর কাজ করছে, এমজি নিচের দিকে কাজ করছে, এবং এই দিকে অলিক বল কাজ করছে, এবং তিনটে ফোর্সের জন্য সাম্যাবস্থায় এসছে এবং এইভাবে ঘুরছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, তাই না? বৃত্তাকার পথে যখন ঘোরে সেটাও একটা তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। খেয়াল রেখো ব্যাপারটা, বৃত্তাকার পথে ঘুরছে এরকম কোনো নির্দেশতন্ত্র, সেটাও অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কারণ ওরও একটা ত্বরণ থাকে এবং সেই ত্বরণ ওই বৃত্তের কেন্দ্রের দিকে হয়। চলো এবার আমরা যদি এই সিউডো ফোর্সের কনসেপ্ট গুলো থেকে অঙ্ক করার চেষ্টা করি, যেগুলো আমাদের করতে হবে। খুব কনফিউজিং মনে হয় না? দেখো আর কনফিউজিং হবে না, অনেক সহজে করবে। চলো, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। এই গাড়ির মধ্যে এম ভরের একটা বস্তুকে সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাড়িটা একটা ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল। দেখা যাচ্ছে যে সুতোর থেকে যেটা ঝুলছে সেটা হালকা বেঁকে গেল, একটা বেন্ড করে গেল। তো উলম্বের সঙ্গে একটা কোণ তৈরি হলো। এই কোণটা কত ক্যালকুলেশন যদি করতে বলে, সাম্যাবস্থায় দড়িটি উলম্বের সাথে কত কোণ করবে সেটাই আমাদের নির্ণয় যদি করতে হয়, তাহলে কি করে করব? তাহলে গাড়ির ত্বরণ হচ্ছে এ। এখন ব্যক্তি এখানে দুজন আছে। এই বাইরে যে দাঁড়িয়ে আছে, যে পৃথিবীর সাপেক্ষে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। গাড়ির মধ্যে যে বসে আছে, মানে গাড়ির সাথে ত্বরণ সহ এগোচ্ছে, সে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে দুজনের রেসপেক্টে হিসাব করা যায়। আমি ফার্স্ট এ রেসপেক্টে করছি, মানে আমি ফার্স্ট ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে করছি, ইনার্শিয়াল ফ্রেম। এবার এই ব্যক্তি এ, সে যদি এই বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, সেটা কিরকম হবে? এই বস্তুটার ভর এম হওয়ার জন্য এমজি নিচের দিকে কাজ করছে, দড়ি বরাবর টান এদিকে কাজ করছে, এবং যা উলম্বের সঙ্গে থিটা কোণ করে আছে। এবং এই দুটো ফোর্স কাজ করার পর ওই বস্তুটা গাড়ির সাথে সাথে এ ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল, এই দিকে গতিশীল। তাহলে এই ফোর্সটাকে আমরা উপাংশে এবার ভেঙে নেব। দেখি উপাংশে ভাঙলে, এটা ভূমি উপাংশ, এটা উলম্ব উপাংশ। কারণ আমরা জানি যে উপাংশ কিভাবে ভাঙতে হয়, যেদিকে অ্যাক্সিলারেশন সেই বরাবর একটা অ্যাক্সিস চুজ করে নিতে হয়। আমি এক্স চুজ করে নিয়েছি, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়াই। তাহলে টির এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে, এবং এই পার্টটা হয়ে যাচ্ছে কি টি কস থিটা, এবং এটা হয়ে যাচ্ছে টি সাইন থিটা। তাহলে এবার যদি আমরা ইকুয়েশন অফ মোশন লিখি, যেহেতু এই বলটা সামনের দিকে ত্বরণ নিয়ে গতিশীল, তার মানে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ওর মাস এম ইন্টু অ্যাক্সিলারেশন এ। এবং বস্তুটার যেহেতু উলম্বভাবে কোনো গতি থাকছে না, তার মানে টি কস থিটা মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম, টি সাইন থিটা ইকুয়ালস টু এম এ এবং টি কস থিটা ইকুয়ালস টু এম জি। তাহলে 1/2 যদি আমরা করি, তাহলে টি আর টি কেটে যাবে, এই এম আর এম কেটে যাবে। সো tan থিটা ইজ ইকুয়ালস টু এ বাই জি। আমাদের থিটা বার করতে হবে, সো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এ ডিভাইডেড বাই জি। ক্যালকুলেশন করে নিলাম আমরা ইনার্শিয়াল ফ্রেম থেকে। এবার নন ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি ক্যালকুলেশন করতে যাই, দেখি কি হয়। চলো, নন ইনার্শিয়াল ফ্রেমে এই ব্যক্তি বি বসে আছে। আহা, কি আরাম করে বসে আছে গো। ও কি দেখছে? ও দেখছে যে এম ভরের বস্তুটি সে চুপচাপ ওইখানে দাঁড়িয়ে গেছে, মানে ওই জায়গায় সাম্যাবস্থায় চলে এসছে। চলো, নন ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রি বডি ডায়াগ্রাম যদি ও এবার আঁকে, বি আঁকছে, ও দেখছে যে টেনশন এদিকে কাজ করছে, যা উলম্বের সঙ্গে থিটা কোণ করে আছে, এবং নিচের দিকে এমজি কাজ করছে, এমজি এখানে স্মল এমজি। ওর ওপর একটা অলিক বল কাজ করছে, যেহেতু সামনের দিকে সিস্টেমটা এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনস লজ অফ মোশনকে অ্যাপ্লাই করতে হলে আমরা অলিক বলকে কনসিডার করি। সো এফপি কাজ করছে পেছনের দিকে, এবং এফপির ভ্যালু কি হবে? ওর মাস যদি এম হয়, মাস ইন্টু সিস্টেমের অ্যাক্সিলারেশন এ, সো এম ইন্টু এ কাজ করছে। তাহলে এই অবস্থায় এই তিনটে ফোর্স কাজ করছে, এবং এই অবস্থায় বস্তুটা সাম্যাবস্থায় আছে। তাই তো দেখছে, বি দেখবে ওর সামনে বস্তুটা চুপচাপ ওইভাবে বেঁকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় থাকার জন্য তাহলে লব্ধি বল
ওভারঅল ফোর্সগুলোর জন্য 0 হবে। তাহলে সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখি কি হয়। তাহলে আমি এটাকে উপাংশে ভাঙার জন্য আমি এক্স আর ওয়াই কে চুজ করে নিলাম, এদিকে এক্স চুজ করে নিলাম, এদিকে ওয়াই। সো টি কে উপাংশে ভাঙতে হবে, তাই না? বাকিগুলো সবাই এক্স আর ওয়াই বরাবরই আছে। তো এই কোণটা থিটা হয়ে যাবে, এই বরাবর তাহলে পার্ট হচ্ছে কি টি কস থিটা, এবং এই বরাবর পার্ট হচ্ছে টি সাইন থিটা। যেহেতু উলম্ব ভাবেও সাম্যাবস্থা এবং আনুভূমিক ভাবেও সাম্যাবস্থায়, তাই দুরকম দিক থেকে সাম্যাবস্থাকে লিখলে প্রথমে আমরা আনুভূমিক ভাবের জন্য লিখি যদি, তাহলে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু, তার অপোজিট দিকে কি আছে, এম ইন্টু এ, দ্যাট ইজ এফপি সিউডো ফোর্স, 1 নাম্বার। আর উলম্ব ভাবে সাম্যাবস্থার জন্য টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার 1/2 করো, একই রকম ভাবে টি টি কেটে বাদ চলে যাচ্ছে, এম এম কেটে বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কি, পড়ে থাকছে সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ টেন থিটা ইকুয়ালস টু এ বাই জি। সো থিটা ইকুয়ালস টু কি লিখতে পারো, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ বাই জি। দেখো আগের মতোই একই ভ্যালু বেরোলো, কিন্তু এবার আমরা সিউডো ফোর্সকে ধরে সাম্যাবস্থার ওপর ব্যাপারটাকে হিসাব করলাম। ওকে, তাহলে কত সহজে অ্যাপ্লাই করা যায়, তাই না? ইনার্শিয়াল ফ্রেম হোক, নন ইনার্শিয়াল ফ্রেম হোক, আর কোনো অসুবিধা থাকলো না। চলো এর পরের অঙ্কটা করার চেষ্টা করি। দেখো এখানে একটা এম ভরের ব্লককে একটি আনত তলের উপর রাখা হয়েছে, যে আনত তলের নতি হচ্ছে থিটা। এবার এই আনত তল যদি একটা অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে মুভ করে, তাহলে ওই ব্লকটা আনত তলের উপর একদম স্ট্যাটিক বা সাম্যাবস্থায় থেকে যায়। কি করে থেকে যায়, চলো এটার ক্যালকুলেশন করব। কিন্তু কোন ফ্রেম থেকে করতে চাও, ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? আচ্ছা চলো, আমরা অলিক বল শিখে নিয়েছি, তো আমরা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করব জটিল ভাবে। ওকে, নন ইনার্শিয়াল ফ্রেম থেকে। এখন নন ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি করতে হয়, তাহলে তোমাকে তো একটা ব্যক্তিকে চুজ করে নিতে হবে যে এই ইনক্লাইন প্লেনের সাথে সাথে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, সে ইকুয়েশন অফ মোশন লিখবে। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে হবে। তাহলে এবার দেখি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। ফ্রি বডি ডায়াগ্রাম, এম ভরের বস্তু, ওর ওজন নিচের দিকে কাজ করছে mg, আর কি কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া n, এদিকে কাজ করছে তল বরাবর পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই ডিরেকশনে। আচ্ছা, আর যেহেতু সামনের দিকে ত্বরণ নিয়ে এগোচ্ছে সিস্টেমটা, তার মানে এই ব্লকের ওপর পেছন দিকে অলিক বল কাজ করবে, এই বরাবর fp কাজ করছে, এবং ভ্যালু কি হবে, বস্তুটার ভর যেহেতু m, সিস্টেমের অ্যাক্সিলারেশন a, সো m ইন্টু a। এবার এই অবস্থায় সাম্যাবস্থায় আছে সিস্টেমটা। তাহলে সিস্টেমটা সাম্যাবস্থার জন্য আমাকে এই বলগুলোকে প্রথমে বিভিন্ন উপাংশে ভেঙে এর সাম্যাবস্থার বিচার করতে হবে। এবার কোন দিকে উপাংশে ভাঙবো, এক্স আর ওয়াই কে কোন দিকে ধরবো? আমি তোমাদেরকে একটা জিনিস বলে নিয়েছি যে এক্স আর ওয়াই যে দুটো অক্ষকে তোমরা চুজ করবে, সেটার সবসময় এটা মাথায় রাখবে যে এই ব্লকটা যদি গতিশীল হতো, তাহলে কোন দিকে ত্বরণ হতো, তল বরাবর ত্বরণ হতো, তাই না? তাহলে তল বরাবর যদি হতো, তাহলে এই বরাবর ডিরেকশনের এক দিকটাকে এক্স ধরো এবং এর পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে ওয়াই ধরে নাও। ঠিক আছে, তাহলে আমরা সেই শর্ত অনুসারে আমরা এখানে এই ডিরেকশনটাকে এক্স ধরছি এবং এই ডিরেকশনটাকে ওয়াই ডিরেকশন ধরে নিচ্ছি। এবার আমরা উপাংশে ভাঙবো। ঠিক আছে, দেখি ভাঙার চেষ্টা করি। তো এই কোণটা হচ্ছে এখানে থিটা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এই এক্স হচ্ছে আনত তল বরাবর, আর এটা হচ্ছে আনুভূমিক দিক, এবং এদের দুটোর মাঝখানের কোণ হচ্ছে নতি, সেটা থিটা, এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এইটা যদি থিটা হয়, দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এইটা হচ্ছে থিটা। তাহলে এমজি এই বরাবর হলে এই বরাবর যে উপাংশটা হচ্ছে এমজির, সেটা হচ্ছে এমজি কস থিটা, আর এই বরাবর উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, আমি এইভাবে সলিড করে দেখিয়ে দিচ্ছি, এমজি কস থিটা এন্ড এমজি সাইন থিটা। ক্লিয়ার? এবারে এফপি দেখি কত কোণ করে আছে। দেখো এই কোণটা থিটা, এখানেও এটা হচ্ছে আনত তল বরাবর দিক, এটা আনুভূমিক দিক, এখানেও তাই। তাহলে অনুরূপ কোণ হওয়ার জন্য এই কোণটাও থিটা হবে। তাহলে যদি আমি উপাংশে ভাঙি এবার, তাহলে এফপির এই বরাবর উপাংশ একটা পাচ্ছি, সেটা কি এফপি কস থিটা, এবং এই বরাবর উপাংশ হচ্ছে সেটা হচ্ছে এফপি সাইন থিটা। তাহলে আমরা এই এফপি আর এমজি কে সমস্ত উপাংশে ভেঙে টেঙে নিলাম, কিন্তু এন কে ভাঙার দরকার নেই, কারণ এন ওয়াই অক্ষ বরাবরই আছে।
এবার যদি আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে চাই, এগুলোর থেকে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকার জন্য কি আনুভূমিক ভাবে ও না ওপর দিকে উঠবে না নিচের দিকে নামবে। সো আমরা লিখতে পারি যে এফ পি cos থিটা ইজ ইকুয়ালস টু mg sin থিটা। এফপি মানে কি? দ্যাট ইজ মাস ইন্টু অ্যাক্সিলারেশন a, cos থিটা ইজ ইকুয়ালস টু mg sin থিটা। m কেটে বাদ চলে গেল, সো a বাই g ইকুয়ালস টু tan থিটা। এখন আমাদের ক্যালকুলেশন করতে হতো এই ত্বরণটা কত হবে। সো a ইকুয়ালস টু g tan থিটা। দেখো বস্তুর ভরের উপর ডিপেন্ডই করে না, এখানে দুটো পার্টে অঙ্কটাকে ভাঙা ছিল। যদি বস্তুর ভর m ইকুয়ালস টু 5√2 kg হয় তাহলে একবার সলভ করতে বলেছে যখন থিটা ইকুয়ালস টু 37 ডিগ্রি। আর যদি বস্তুর ভর 22.3 kg হয় তাহলে আমার করার দরকারই নেই, কারণ বস্তুর ভরের উপর ডিপেন্ডই করে না। ডিপেন্ড করে কার ওপর? ডিপেন্ড করে থিটার ওপর, অ্যাঙ্গেলটার ওপর। তো অ্যাঙ্গেল যদি 37 ডিগ্রি হয় তাহলে কত হবে? চল করে নি। তাহলে a ইকুয়ালস টু g, দ্যাট ইজ 10 tan 37 ডিগ্রি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এবার এই 37 ডিগ্রি কিভাবে ক্যালকুলেশন করতে হয় তার একটা প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নেবে এবং এই কোণটাকে 37 ডিগ্রি ধরবে, এবং 37 ডিগ্রি যে কোণটাকে ধরেছো তার অপোজিট দিকে যে স্মলেস্ট বাহুটা আছে তাকে 3, ভূমিটাকে 4 আর অতিভুজটাকে 5 ধরে নেবে। তাহলে cos 37 মানে ভূমি বাই অতিভুজ হলে কত হবে? 4/5 হবে। sin 37 লম্ব বাই অতিভুজ কত হবে? 3/5 হবে। আর tan 37 সেটা কত হবে? লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 3/4 হবে। এটা একদম সহজ ট্রিক্স মনে রাখার। তাহলে এখানে কত ভ্যালু হলো? 10 tan 37, 10 ইন্টু 3/4। সো 2 দিয়ে কাটলাম, এটা 5 ইন্টু 3 তার মানে 15 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই আনত তলটা যদি 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হয় তাহলে ওই ব্লকটি সাম্যাবস্থায় থাকবে। একদম সহজে তোমরা বুঝলে, কোনো অসুবিধা আছে? না, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, দারুণভাবে বুঝেছো। তো পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতন এখানেই শেষ, টাটা।